নমস্কার, প্রত্যেক দর্শককে আজকের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধের ট্রানজিট, অর্থাৎ বুধ আগামী প্রায় 2 মাসের জন্য খুব স্বল্প সময়ের জন্য মিথুন রাশিতে, 1 ডিগ্রিরও কম সময়ের জন্য এবং বাদবাকি প্রায় পুরো সময়টা বৃষ রাশিতে গোচর করবে। বৃষ রাশিতে একবার মার্গী অবস্থায় গোচর করবে, তারপরে মিথুন রাশিতে সামান্য অংশ ঢুকে বকরি হবে, বকরি হয়ে আবার পেছন দিকে সে আসতে থাকবে, এসে প্রায় 21 ডিগ্রির থেকে সামান্য একটু নেমে গোচর করবে এবং এই পুরো অবস্থাটা প্রায় 64 দিন ধরে চলবে। এই প্রসিডিংসটাতে মিথুন রাশিতে খুব সামান্য অংশে এবং বাদবাকি মেজরিটি অংশটাই বৃষ রাশিতে বুধের গোচরের কি সার্বিক এফেক্ট হবে, এবং এই সময়টা যেহেতু এই বিস্তৃত সময়টা প্রায় নিয়ার অ্যাবাউট জুলাই মাসের প্রায় শুরুর দিক পর্যন্ত চলবে, সুতরাং এই সময়ের মধ্যে একাধিক গ্রহ বকরি হবে, ট্রানজিট হবে। যদিও কোনো গ্রহ আর মানে মঙ্গলের মতন গ্রহ বা শুক্রের মতন গ্রহ, সেই জাতীয় গ্রহের বকরি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই, তবে খুব কাছাকাছি সময় শনি বকরি হবে, তার পরের মাসে জুন মাসে গিয়ে বৃহস্পতি বকরি হবে। সুতরাং অনেকগুলো ইনসিডেন্ট আছে এই পুরো বুধের বকরি প্রসিডিংসটার মধ্যে। তো সেই পুরো ব্যাপারটা বুধকে কনসেন্ট্রেট করে আলোচনা করব। যদি কোনো বিষয় তার মধ্যে চলে আসে তবে সেটা শুধুমাত্র কোরিলেশন মাত্র, সেই আলোচনাগুলো অন্যান্যভাবে করব। খুব গুরুত্বপূর্ণ গোচর এটা, আপনারা দয়া করে একটু যারা ইন্টারেস্টেড তারা শুনবেন। আমি আজকে যখন রেকর্ড করছি, আজকে 27 তারিখ, 27শে এপ্রিল, অ্যাকচুয়ালি 1 মে শনিবার দিন ভোর 5:32 বুধ বৃষ রাশিতে গমন করবে। বৃষ রাশিতে গমন করে বুধ বৃষ রাশিতে থাকবে 26শে মে পর্যন্ত। ডেটগুলো খুব খেয়াল রাখবেন একটু। 1 মে থেকে 26শে মে, বুঝতেই পারছেন বুধের গতি কমে যাবে। যে দূরত্বটা বুধ মোটামুটি 16 থেকে 18 দিনের মধ্যে কমপ্লিট করে, সেটা কমপ্লিট করতে বুধের 26 দিন লাগবে। সুতরাং যত দিন যাবে তত তার ভেলোসিটি কমতে থাকবে এবং 26 দিনের মাথায়ও মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে প্রবেশ করে খুব সামান্য অংশ যাবে। কতটা যাবে না, সেটা মাত্র 34 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত বুধ যাবে, অর্থাৎ 1 ডিগ্রির থেকেও কম দূরত্ব মিথুন রাশিতে ঢুকে বুধ যাবে। তারপরে গিয়ে বুধ বকরি হয়ে যাবে। কখন বকরি হবে না, 30শে মে ভোর রাত্রে প্রায় 3:50 বুধ বকরি হবে। 30শে মে ভোর 3:50। আমি যা বলছি সব কলকাতার লংজিটিউড ল্যাটিটিউড অনুসারে বলছি। যারা সর্বভারতীয় স্তরে সময় দেখে অ্যাস্ট্রোলজি করেন তাদের সাথে হয়তো কিছু কিছু ক্ষেত্রে বুধ যেহেতু ছোট গ্রহ, সুতরাং একটুখানি ডিফারেন্স বেশি হতে পারে, হয়তো 2-3 ঘন্টারও ডিফারেন্স হতে পারে। যত পশ্চিমে বা দক্ষিণে যত বেশি যাওয়া যাবে, আমি কলকাতা কনসেন্ট্রেট করে বলছি। 30শে মে ভোর 3:50, একদম ভোর রাত, মাত্র 34 ডিগ্রি 39 মিনিটে ঢুকে বুধ বকরি হবে মিথুন রাশিতে। অর্থাৎ মিথুন রাশিতে বুধ থাকবে 3.5 দিন মতো। বকরি হবে, বকরি হয়ে পেছন দিকে আসতে থাকবে। পেছন দিকে আস্তে আস্তে বুধ 23শে জুন, অর্থাৎ বকরি গতিতে বুধ প্রায় 24 দিন থাকবে। 23.5 দিনের মতন থাকবে, ম্যাক্সিমাম থাকে বুধ 21 দিন থেকে 24 দিনের মতোই মোটামুটি বকরি থাকে। তো প্রায় 24 দিন থাকবে, 23.5 দিন। 23শে জুন 21 ডিগ্রি 59 বুধ প্রায় রাত, একদম মাঝরাত বরাবর 3:08 কলকাতার লংজিটিউড ল্যাটিটিউডে মার্গী হবে এবং তার মোটামুটি 18-20 দিনের মাথায় বুধ এই ঘর থেকে বেরিয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন প্রায় জুলাই মাসে সেকেন্ড উইকের কাছাকাছি বুধ বৃষ রাশি থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাবে। তো এই ঘরে নিয়ার অ্যাবাউট বুধ 64 থেকে 65 দিন থাকবে। মধ্যেখানে 3.5 থেকে 4 দিনও মিথুন রাশিতে গোচর করবে। এটা হচ্ছে বুধের সার্বিক গোচর ফল। এখানে কতগুলো ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই।
বুধ রাহুকে ক্রস করবে। রাহুকে অর্থাৎ যখন আমি গতদিনের অনুষ্ঠানে আপনাদের দেখবেন বলেছিলাম যে পেছন দিকে আসতে আসতে বুধ রাহুকে ধরে ফেলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না দুজনের মধ্যে। এটা অনেক বেটার খবর। যখন বুধ মার্গী বকরি গতিতে থাকবে তখন বুধ যতই পেছন দিকে আসুক রাহুকে বুধ আর ধরতে পারবে না। বুধ রাহুকে একবারই ক্রস করবে, সেটা হচ্ছে 11ই মে রাত্রিবেলা। রাহু তখন থাকবে 17°46'। সেই সময় রাত্রি প্রায় 10টা 15 মিনিটে বুধ রাহুকে ক্রস করে বেরিয়ে যাবে। এই বছরের মতো এটাই ক্রসিং। আবার যখন ক্রস হবে সেটা সামনের বছরে গিয়ে হবে, এই বছরে আর ক্রসিং হচ্ছে না। বকরি গতিতে বুধ যখন চলে আসবে ম্যাক্সিমাম 21°59', যেটা 23শে জুন মাঝরাতে ম্যাক্সিমাম বুধের পেছন দিকে আসাটা হবে, সেই সময় রাহু থাকবে 15°32', অর্থাৎ বুধের থেকে প্রায় 6.5 থেকে 7 ডিগ্রি পিছন দিকে থাকবে। আরো রাহু তো উল্টো দিকে চলে, বুধ উল্টো দিকে চলতে চলতে আসবে, বকরি থাকবে। তো সেই অবস্থায় দুজনের মধ্যে 6.5 থেকে 7 ডিগ্রি থাকবে। তার ফলে বুধকে শতকরা 5 থেকে 10% মতো হ্যাম্পার করতে পারবে, কারণ বুধ ওই ডিগ্রিটাতে 4-5 দিন দাঁড়িয়ে থাকবে। 22 ডিগ্রির মোটামুটি এসে, অর্থাৎ বক্র ত্যাগ করার আগে পর্যন্ত ওর ভেলোসিটি একদম কমে যাবে। ওইখানে এসে 4-5 দিন ও স্ট্যাটিক অবস্থায় থাকবে, কয়েক সেকেন্ডে ওর ভেলোসিটিটা কাউন্ট হবে। তার ফলে রাহু কিছুটা সময় পাবে ওকে এফেক্ট করার জন্য, কিন্তু ডিস্টেন্সটা যেহেতু 6 ডিগ্রির থেকে বেশি থাকবে, তার ফলে 7-10%-এর বেশি এফেক্ট বুধকে করতে পারবে না। সেটা খুব খুব স্বল্প এফেক্ট। আমি যেটা গতদিন আলোচনায় বলেছিলাম যে চলে আসতে পারে বা কাছাকাছি চলে আসতে পারে, কাছাকাছিও আসছে না, 2-3 ডিগ্রির ডিফারেন্সও আসছে না। অ্যাকচুয়ালি যখন বুধ মার্গী গতিতে থাকবে তখনও বুধের ভেলোসিটি কমে যাবে, 1.5 ডিগ্রির মতন ভেলোসিটি থাকবে। ওই সময় রাহুকে ক্রস করবে, সেটা 11ই মে। এই বছরে অন্তত অন্তত বাংলা বছরেও, এই বছরে ইংরেজি বছর তো অবশ্যই, বাংলা বছরেও বুধ আর রাহুকে ক্রস করতে পারবে না। নাম্বার 2 হচ্ছে ফার্স্ট 31শে মে রবি রাহুকে ক্রস করে বেরিয়ে যাবে। যখন রাহুকে ক্রস করবে তখন রবি মোটামুটি ওই 16 ডিগ্রি 17 ডিগ্রির কাছাকাছি থেকে রাহুকে ক্রস করে বেরিয়ে যাবে। 1 জুন যখন হবে তখন রবি যে ডিগ্রিটা অ্যাচিভ করবে সেটা রাহুর থেকে বেশি ডিগ্রি, অর্থাৎ রাহুকে ক্রস করে বেরিয়ে যাবে। এই দুটো খুব ইম্পর্টেন্ট ডে, কারণ বহু মানুষ প্রশ্ন করেছে বর্তমান সময়ের সাথে, প্যান্ডেমিকের সাথে। আমি দুটো যাদের সাথে সাক্ষাতে কথা হয়েছে বা যাদের সাথে ওভার টেলিফোনে কথা হয়েছে, দুটো শ্রেণীর মানুষকেই আমি বলেছি যে প্রথম ক্ষেত্রে বুধকে ক্রস করতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে রবিকে ক্রস করতে হবে, রাহুকে। এই দুটো ক্রসিং হয়ে যাওয়ার পরে ব্যাপারটা একটুখানি আয়ত্তের মধ্যে চলে আসবে, এবং সব থেকে বেশি আয়ত্তের মধ্যে আসবে যদি মানুষ ডিসিপ্লিন থাকে। কারণ আমি পরোক্ষভাবে এই ব্যাপারটা আপনাদের অনেকবার বলেছি, এটা খুব সেন্সিটাইজড একটা ম্যাটার। এই মুহূর্তে আমি তো কথা বলতে চাই না, যদিও প্রচুর SMS এসছে রিগার্ডিং দিস ম্যাটার, সেই জন্য বাধ্য হচ্ছি বলতে। আমি আমি বহুবার বলেছি যে স্যাটার্ন যখন কোনো জিনিসকে কন্ট্রোল করে, মানুষের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ এবং বিধিনিষেধকে মেনে চলা। স্যাটার্ন ডিসিপ্লিনের প্ল্যানেট, যে ডিসিপ্লিনকে ব্রিচ করবে তারই প্রবলেম ফেস করতে হবে। আমরা বিগত 25 বছরে স্যাটার্ন যখন কুম্ভ রাশি থেকে ক্রস করে বেরিয়ে গেছে মোটামুটি 94-95 সালে, 1994-95-এ, 94-এ শেষের দিকে, তো তারপরে আবার 2020 সালে জানুয়ারি মাসে স্যাটার্ন আবার নিজের ঘরে এসে ঢুকেছে। তো এই 25 বছরে আমাদের জ্ঞাতে অজ্ঞাতে আমরা অনেক ভুল ত্রুটি, অনেক কিছু করেছি। এই ভুল ত্রুটিগুলোর একটা সার্বিক পানিশমেন্ট থাকে, সেটা আমাদের প্রারব্ধ কর্মফলের সাথেও যুক্ত, সেটা আমাদের দশা অন্তর্দশা যে আমরা পেয়েছি সেটা আমাদের পুরোটাই প্রারব্ধ কর্মফলের সাথে যুক্ত। তো মকর রাশিতে স্যাটার্ন, স্পেশালি রবি এবং চন্দ্রের এই দুটো নক্ষত্র দিয়ে যখন স্যাটার্ন পাস করবে তখন কিন্তু
সে পানিশমেন্ট দেবে এবং রিগোরাস পানিশমেন্ট দেবে। সে কিন্তু দেখবে না, অপরাধটুকু দেখবে এবং তার সাথে তার বর্তমান চালচলন দেখবে। সে কি আদৌ নিজেকে শোধরাতে পেরেছে? হয়তো শোধরাতে পারলে তার ভালো দশা অন্তর্দশা প্রারব্ধ কর্ম বেটার থাকলে সে কিছুটা সুযোগ পেত, না হলে কিন্তু আমি শুধু এই রোগ বলে বলছি না, অন্যরকম ভাবেও শাস্তি দিতে পারে। মারাত্মক রকম অন্যরকম কোনো ইলনেস দিল, কোনো বাড়িতে কোনো, ভগবান না করুক, কোনো দুর্ঘটনা ঘটলো, সার্বিক ক্ষতি হতে পারে, সার্ভিস ক্ষেত্রে কোনো ক্ষতি ঘটলো, ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হলো, বড় ইকোনমির লস হলো। অর্থাৎ পানিশমেন্টটা ঈশ্বর নির্দিষ্ট করেন তার কর্মফল অনুসারে, সেইটা সে দেবে। এখন এটা প্যান্ডেমিক হিসেবে রয়েছে বলে সার্বিক এফেক্ট দিচ্ছে। মানে একটা জিনিস বুঝতে হবে, সমাজের একটা সেকশন অফ পিপলের কিন্তু মারাত্মক রকম অধঃপতন ঘটেছে, সেই নিয়ে কোনো বলার কোনো উপেক্ষা রাখে না। সেটা খালি চোখে যে কোনো লোকও বুঝতে পারে। সার্বিক একটা নৈতিক অধঃপতন ঘটেছে। যখন সেটা ঘটে বা যুগে যুগে যখন সেটা ঘটেছে, তখন কিন্তু তার একটা সার্বিক পানিশমেন্ট এসছে। অন্তত আমি বলছি না যে বর্তমান প্যান্ডেমিকের জন্য যত লোক অসুস্থ হচ্ছেন বা যত লোক মানে একদম মারা যাচ্ছেন, সেটা তো এক্সট্রিম দুঃখজনক ঘটনা, বা বহু লোক বহুদিন যাবৎ ভুগছেন, তার ফলে তার কিছু অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও ড্যামেজ হচ্ছে। কিন্তু এর দ্বারা যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে দিচ্ছে এবং মানুষকে যে সবসময় একটা শঙ্কা, এক ধরনের সবসময় ভয় ভীতি, এক ধরনের অ্যাপ্রিহেনশনের মধ্যে, ট্রমার মধ্যে মানুষকে রাখছে, এটাও এক ধরনের পানিশমেন্ট। কখনো ভাববেন না এটা পানিশমেন্ট নয়, এটাও পানিশমেন্ট। হয়তো যাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে পরিণতি ঘটেছে তার সাপেক্ষে পানিশমেন্টটা খুবই কম, কিন্তু এটাও একটা পানিশমেন্ট। আপনার কোঅর্ডিনেশন, রাস্তায় বেরোলেই মনে হচ্ছে আমি কোনো এফেক্ট হতে পারি কোনোভাবে। যাদের মধ্যে একটুখানি সেন্সিটিভিটি রয়েছে বা যারা নিজের এবং পারিপার্শ্বিক অবস্থার কথা একটু হলেও চিন্তা করেন, আমি সেই সকল ব্যক্তিবর্গের কথা মোস্টলি বলছি। যারা একদম কোনো কিছুতেই এফেক্ট নেই, সেই শ্রেণীকে নিয়ে আমি কথা বলছি না। তো ফ্যাক্ট হচ্ছে যে এটাও এক ধরনের পানিশমেন্ট। বাচ্চাদের জিনিসটা ভাবুন, বাচ্চাদের পড়াশোনাটা, এডুকেশনটা টোটালি স্টপড হয়ে গেছে। যে বাচ্চাগুলো এখন, আমার নিজের ছোট বাচ্চা আছে, তো যাদের এডুকেশনটা এখন সবেমাত্র গ্রোন আপ, তাদের সোশ্যালি কতটা এফেক্ট হচ্ছে, পড়াশোনা কতটুকু শিখলো বাড়িতে থেকেও মা বাবা বা আদার্স যারা আছেন তারা কিছুটা হলেও হেল্প করে দেবেন, মাস্টারমশাই দিদিমণিরাও হেল্প করছেন অনলাইনে বিভিন্ন রকমভাবে, তাদের যে সামাজিক যে জায়গাগুলো সেগুলোতে ভয়ানক ক্ষতি করে দিচ্ছে। তো আপনি হয়তো বলতে পারেন যে একটা বড় লোক তো অপরাধ করতে পারে, একটা বাচ্চা কি অপরাধ করতে পারে? এই জন্যই বলি যে আমরা যে আমাদের সনাতন শাস্ত্রে যে আমরা যে বলি না যে আমাদের একটা কন্টিনিউয়াস লাইফ আছে, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, কন্টিনিউয়াসলি আছি। এটাই দর্শাচ্ছে যে সে তার প্রারব্ধ কর্মটা নিয়ে এসছে, এবং যার ফলে বা যে বাচ্চারা এখন এই আবহের মধ্যে জন্মগ্রহণ করছে, তাদের বাড়ির লোক, পিতামাতা, আদার্স আত্মীয় স্বজন কতটা সেন্সিটিভলি থাকতে হচ্ছে, কতটা প্রিকশন নিতে হচ্ছে, সেগুলো কখনো চিন্তা করবেন। ঈশ্বর না করুক, প্রত্যেকে যাতে সুস্থ থাকেন এবং এই সমস্যাটা থেকে কাটিয়ে ওঠেন। কিন্তু যারাই ব্রিচ অফ ডিসিপ্লিন করবেন, মনে রাখবেন কাউন্ট কিন্তু একজনের খাতাতে হয়, এবং তিনি কিন্তু ওই আগের দিনই বলেছিলাম যে উপদ্রষ্টা অনুমন্তা চল, অর্থাৎ ভগবান যখন পরমাত্মায় চলে আসে তখন কিন্তু সে জাজের চেয়ারে বসে। আমার বাবা যদি কোনো কোর্টের জাজ হন এবং আমি যদি কোনো অপরাধ করি, আমি চাইবো যে আমাকে কোর্টে না নিয়ে গিয়ে বাবার সামনে নিয়ে আসুক, বাড়িতে নিয়ে আসলে হয়তো বাবা বকাঝকা করে বুঝিয়ে টুজিয়ে হয়তো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কোর্টে নিয়ে গেলে তো আমার পানিশমেন্ট হবেই, কারণ আমি তো অফেন্স করেছি একটা। হ্যাঁ, এবার সেটার মাত্রা যদি খুব বড় হয় তখন তো সেটা করতেই হবে। ছোটখাটো অপরাধের ক্ষেত্রে বলছি, যেগুলোকে অনেক ক্ষেত্রে একটা তাকে ভোকাবুলারি একটা টনিক দিয়ে অনেক সময় তার যদি ক্রাইমের হিস্ট্রি না থাকে তাকে ছেড়ে দেওয়া যায়, খুব সামান্য অপরাধের ক্ষেত্রে বলছি। কিন্তু সেটাও যদি কোর্টে নিয়ে যাওয়া হয়, সে বকাটা খাওয়াও তো লোকে ভাবে যে পেনাল্টি করলাম মানিটারি, কারোর ক্ষেত্রে অপরাধ সেটা কোনো শাস্তি নয়, আরে পেনাল্টিটাও তো শাস্তি অ্যাকচুয়ালি।
আপনি যে হার্ড আর্নড মানি, সেখান থেকে একটা অংশ নিয়ে নিচ্ছে কেউ, সেটা কি শাস্তি নয়? আপনার কষ্টার্জিত পয়সাটা, শুধু কি রিগুলাস ইমপ্রিজনমেন্টটাই শুধুমাত্র শাস্তি? ফর্ম আছে বিভিন্ন রকম, পানিশমেন্ট ইজ অলওয়েজ পানিশমেন্ট, এবং সেটা এখন সেখানে বসে রয়েছে জাজের ঘরে, ভগবান সেখানে বসে থেকে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং প্রত্যেকে সেই জায়গাটা খেয়াল রাখবেন। তো বুধ এখানে গেলে কি ফল দিতে পারে সেটা নিয়ে আমি প্রথম কিছু পজিটিভ জিনিসের কথা বলি, কারণ মানুষ এখন পজিটিভ জিনিস শোনার জন্য বেশি উদ্গ্রীব থাকে। অ্যাস্ট্রোলজি কোনো গল্প নয়, কোনো বিনোদন নয় যে আপনার যতক্ষণ ভাল লাগবে আপনি শুনবেন, ভাল লাগলো না সেটা ব্যক্তিগত ব্যাপারে। কিন্তু বহু মানুষ প্রশ্ন করেন, কিন্তু সেরকম নয়, যেটা বাস্তব সেটা বলতে হয়। শুনতে যদি একঘেয়ে এবং ঘ্যান ঘ্যানে লাগে তাহলে শুনবেন না, কিন্তু সেটা বিনোদনমূলক কোনো অনুষ্ঠান এটা নয়। তো বুধ এখানে যাওয়ার সময় যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যে সমস্ত মানুষ আছে, যেহেতু রাহু এখানে অবস্থান করছে শুক্রের ঘরে, এবং শুক্র প্রায় অলমোস্ট বুধের সাথেই গোচর করবে, বুধের ভেলোসিটি কমে আসবে। শুক্রের ভেলোসিটি এখন প্রায় 1°12' মতন আছে। বুধ মোটামুটি 14-15 তারিখের পরে বুধের গতি 1° থেকে কাছাকাছি চলে আসবে। তো শুক্র কিছুদিনের মধ্যে বুধকে ধরে নেবে বা কাছাকাছি থাকবে, রাহুও কাছাকাছি থাকবে। তার ফলে যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত সেই সমস্ত মানুষের বিকাশ ঘটবে। বুধ এবং শুক্র কাছাকাছি থাকা এবং শুক্রের ঘর দিয়ে একসাথে গোচর করা, এবং প্রথমে রবির নক্ষত্র, তারপরে চন্দ্রের নক্ষত্র, এই পরপর দুটো একদম প্রাইমারি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত নক্ষত্রকে পাস করা, সেটা মানুষের ক্রিয়েটিভ জায়গাটাকে এনলার্জ করবে। অর্থাৎ যারা যে সমস্ত মানুষ আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, তাদের কিন্তু নতুন থটস আসা, নতুন কিছু লেখা বা নতুন কিছু আঁকা, নতুন কিছু নির্মাণ করা, সৃষ্টি করা, এই জাতীয় জায়গা অত্যন্ত বেটার হবে। বাট বুধ যখনই 20° ক্রস করে যাবে, খুব মন দিয়ে শুনবেন, বুধ যখনই 20° ক্রস করে যাবে, তখন কিন্তু আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত মানুষ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল জায়গায় নেগেটিভ এফেক্ট দেবে। ফিজিক্যাল জায়গায় একদম স্পেসিফিক বলছি, ফিজিক্যাল। এবং যারা ফিমেল ক্যারেক্টার, ফিমেল আছেন যারা সমাজে, 50% যে পুরুষ আছেন, 50% মহিলা আছেন, তো 50% যে সমাজের মহিলারা আছেন, তারা এই সময়টা খুব সাবধানে থাকবেন। পরবর্তী 1 মাস মানে প্রায় জুন মাসের এন্ড পর্যন্ত কোনো রকম সমস্যা, সেটা সামাজিক হতে পারে, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, এরকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে। আমি কিন্তু ফিমেল মানে একদিন মানে নিউবর্ন বেবি থেকে একজন 80-90 বছরের বৃদ্ধা ঠাকুমা, দিদিমা পর্যন্ত কিন্তু সবাইকে ইনক্লুড করেছি। আমি কোনো সেকশনকে বলিনি যে এই বয়সের এই সেকশন, ফিমেল বলেছি স্পেসিফিক্যালি। কবে থেকে না, বুধ যখন 20° ক্রস করে যাবে তখন থেকে। 20° ক্রস করতে বুধের মোটামুটি সময় লাগবে ওই মে মাসের ধরুন 14-15 তারিখ এরকম, ততটাও লাগবে না সম্ভবত, 13-14 তারিখ নাগাদ বুধ ক্রস করে যাবে। তারপর থেকে পরবর্তী 40 দিন, অর্থাৎ জুলাই মাসের প্রায় 25 তারিখ পর্যন্ত দুটো জিনিস বলেছি নেগেটিভ। একটা হচ্ছে যারা আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত মানুষ আছেন, অর্থাৎ যারা প্রাইমারি বা সেকেন্ডারি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত মানুষ আছেন, তারা তাদের স্বাস্থ্যের জায়গাটা, ফিজিক্যাল জায়গাটা ভীষণ সচেতন থাকবেন। নাম্বার 2 হচ্ছে যারা সমাজের যে 50% পুরুষ আছেন এবং 50% মহিলা আছেন, এই সম্পূর্ণ স্ত্রী জাতিকেই বলেছি যে তারা মেন্টালি, ফিজিক্যালি এবং সোশ্যালি খুব সাবধানে থাকবেন। আমি যা বলার এই 3টে শব্দের মধ্যে বলে দিয়েছি, আপনারা আপনাদের বুদ্ধি অনুসারে, বিবেচনা অনুসারে বুঝে নেবেন। আমি এর বেশি ব্যাখ্যা করব না, কারণ বিতর্ক হয়, অনেক মানুষ প্রশ্ন করেন অন্যরকম। এই জায়গাটা সাবধানে রাখবেন। নাম্বার 2 হচ্ছে যারা ক্রনিক ব্লাড সুগারের পেশেন্ট আছেন, ক্রনিক, তারা কিন্তু 12ই মে থেকে
একদম স্পেসিফিক ডেট বলছি, 12ই মে থেকে, অর্থাৎ বুধ যখন রাহুকে জাস্ট ক্রস করবে তারপর থেকে মোটামুটি শুক্র কর্কট রাশিতে না আসা পর্যন্ত। শুক্র কর্কট রাশিতে কবে আসছে না, শুক্র কর্কট রাশিতে আসছে 21শে জুন। ডেটগুলো খুব খেয়াল রাখবেন। 21শে জুন অর্থাৎ 12ই মে থেকে 21শে জুন, তার মানে প্রায় 40 দিন। এই সময় যারা ক্রনিক ব্লাড সুগারের পেশেন্ট আছেন তারা একটু সাবধানে থাকবেন। সুগার ফ্লাকচুয়েশন হতে পারে, বারবার দিকেই বেশি টেন্ডেন্সি থাকবে, এবং সুগার থেকে যে সমস্ত রোগ আরও সৃষ্টি করে, যেগুলো মানে অতিরিক্ত শর্করা থাকার জন্য সৃষ্টি হয়, অর্থাৎ কিডনির সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, স্কিনের সমস্যা, প্রস্টেটের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, লাংসের সমস্যা। যেহেতু এখন একটা প্যান্ডেমিক চলছে, ঠান্ডা লাগার সমস্যাটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। তো প্রত্যেকেই তার থেকে উৎপন্ন হওয়া বা উৎপন্ন হতে পারে এরকম রোগ থেকে খুব সচেতন থাকবে। জায়গাটা কিন্তু একটু সেন্সিটিভ আছে, ইম্পর্টেন্ট আছে। আমি আপনাদের অনেক দিন আগে বলেছিলাম যে বড় প্ল্যানেট যখন জলের নক্ষত্রে থাকে, রাহু আছে, রাহুকে আমরা প্ল্যানেট বলি না, সিউডো প্ল্যানেট, কিন্তু রাহু নিজে কিন্তু স্যাঁতস্যাঁতে এবং ঠান্ডা ওয়েদার বেশি পছন্দ করে। মানে যেখানে যে জায়গাটা একটু ডার্টি হবে, একটু নোংরা হবে, একটু স্যাঁতস্যাঁতে হবে, যেই জায়গার মোবিলিটি কম থাকবে, অর্থাৎ মোবিলিটি থাকবে এরকম সময় থাকবে না মাঝরাতে মোবিলিটি থাকবে, বা যত রাত হবে সেই সময়ের সাথে মোবিলিটি থাকবে, দিনের বেলায় মোবিলিটি কম, এরকম জায়গা। তার সাথে এমন নবাংশ, যেই নবাংশতে জলের ঘর বা জল, যেই ঘরের ওয়াটার কনজামশন বেশি, সেই সমস্ত ঘরগুলোকে সে টাচ করতে পারে খুব দ্রুত। নক্ষত্র সেরকম পায় সেই জায়গার। শনিও আছে সেরকম রয়েছে। এখন 22 নম্বর নক্ষত্রে সরাসরি দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি, সে চন্দ্রের ঘরে। আমি আপনাদের অনেকবার বলেছিলাম যে জল রিলেটেড যে সেন্সিটিভিটি আছে আমাদের শরীরের, যেহেতু 75 থেকে 80 ভাগ জল, সুতরাং আমাদের শরীরের যে যে জায়গাগুলোর মধ্যে জলের আধিক্য বেশি আছে, সব জায়গায় আছে, যেখানে যেরকম লাংসের জায়গায়, পেটের জায়গায় জল থেকে ইনফেকশন হতে পারে, সেই জায়গাগুলো থেকে, কিডনি, সেই জায়গাগুলো থেকে সচেতন থাকবেন। প্রস্টেট, ইউরিনারি ব্লাডার, এই সমস্ত জায়গায়, বা কানে ইনফেকশন হওয়া, চোখে ইনফেকশন হওয়া, মাইগ্রেনের সমস্যা, ভোকাল কর্ডে ড্যামেজ হওয়া, এই সমস্ত জায়গায় কিন্তু প্রত্যেকে সাবধানে থাকবেন। আমি দেখবেন পূর্বতন অনুষ্ঠানে আমার বলা রয়েছে, যারা দেখেছেন তারা ব্যাপারটা জানেন। সুতরাং সেই ম্যাটারটা কিন্তু সামনের বছর প্রায় ফেব্রুয়ারি মার্চ, যতক্ষণ পর্যন্ত শনি ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রিলেটেড জায়গাটা থাকবে। এবং রাহু আলটিমেটলি রবির নক্ষত্রে যবে থেকে এসে প্রবেশ না করছে, রবির নক্ষত্রে প্রবেশ করেও কিন্তু বৃষ রাশিতে আরো 10 ডিগ্রি পড়ে থাকবে, 3টে চরণ পড়ে থাকবে। সুতরাং সেটাকে অন্তত প্রথম চরণটা কিন্তু রবির নক্ষত্র থাকলেও সেখানে একটা জলের ভাব আছে। লাস্ট দুটো চরণ মানে বৃষ রাশির প্রথম দুটো চরণ কম্পারেটিভলি শুকনো, কিন্তু থার্ড চরণ থেকে কিন্তু জায়গাটা ময়েশ্চার তৈরি করে। সেখানে কিন্তু রাহু মোরলেস কমফোর্টেবল থাকে। তো সেই হিসাবে রাহু এখন যে ডিগ্রিতে আছে প্রায় 18 ডিগ্রির কাছাকাছি, সুতরাং রাহুকে এখনো আরো প্রায় 10 ডিগ্রির থেকেও নিচে নামতে হবে। তো সেই সময়টা আসতে অনেকটা টাইম নেবে, অন্তত অক্টোবর পর্যন্ত টাইম নিয়ে নেবে। তো প্রত্যেকে খুব সাবধানে থাকবেন, ফিজিক্যাল জায়গাটা প্রত্যেকে খেয়াল রাখবেন, এবং সরকারি যা নির্দেশ আছে সেগুলো টু দ্য লেটার্স পালন করবেন। এবং সামাজিক সুরক্ষায় প্রবলেমটা এমন একটা প্রবলেম, আপনি অন্য লোককে এফেক্ট করতে পারেন। সুতরাং শুধু নিজের সুরক্ষা নয়, সামাজিক জায়গাটাও খেয়াল রাখবেন। আচ্ছা, এর সাথে আরেকটা ডিজিজ বলছি, যেগুলো গাইনি রিলেটেড প্রবলেম, আমাদের লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম, স্ত্রী অঙ্গে যে সমস্ত সমস্যা হতে পারে, একজন পরিণত বয়সের মেয়ে মানুষের যে প্রবলেম হতে পারে, তাদের যদি কোনো রকম সমস্যা দেখেন তারা কিন্তু ডক্টর দেখাবেন সঙ্গে সঙ্গে। ব্যাপারটাকে গাফিলতি করবেন না, কারণ আপনার যদি দশা অন্তর্দশা খারাপ থাকে তাহলে কিন্তু একটু সিরিয়াস দিকেও যেতে পারে।
যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে, নিয়মিত অতিরিক্ত রিচ খাবার খাওয়া যাদের এক ধরনের টেন্ডেন্সি আছে, এবং যেহেতু এখন মোবিলিটিটা একটু কম আছে, বাড়িতে বসেই হয়তো খাওয়া দাওয়া করছে অনেকে, এরকম আছে, তার পরিমাণটা কমিয়ে দেবেন বা না খাওয়াটাই সব থেকে ভালো। কারণ দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, আর ছকে যদি স্যাটার্নের পোস্টিং খারাপ থাকে, তাহলে কিন্তু বেশ লং টার্ম ডিজিজে সারা জীবনের জন্য বেশ কিছু প্রবলেম তৈরি করে দেবে। কিন্তু এটা একটু খেয়াল রাখবেন। আমি এখানে কি কি রোগ তৈরি করতে পারে সেই নিয়ে বলে দিচ্ছি। গল ব্লাডারের যাদের প্রবলেম আছে, সবই দেখবেন আমি ফ্যাট রিলেটেড কথা বলছি। ফ্যাট এবং তার সাথে ফ্যাট থেকে সৃষ্টি, অর্থাৎ আমাদের ভগবান যে শরীরটা দিয়েছেন, সেই শরীরটাকে আমরা যে খাদ্যাভ্যাস, জীবনচর্চা, সেগুলোর যে মানে তার যে অ্যাবারেশনগুলোকে নিয়ে নিয়ে আমাদের শরীরের মধ্যে যে রোগ ব্যামো আস্তে আস্তে আমরা যে সঞ্চয় করি, এরকমভাবে আমরা প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করি, সেভাবে আমরা তো ডিজিজও সঞ্চয় করি। তো সেই জন্য আমাদের সেই ব্যালেন্স খারাপ যখন গোচর যায়, এই গোচরটার ভালো খারাপ দুটো দিকই আছে। খারাপ যখন যাবে তার খারাপ এফেক্টও দেবে, তো সেটা বলে দিচ্ছি। 5 নম্বর হচ্ছে যাদের হার্টে প্রবলেম আছে, অর্থাৎ শুধু ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম নয়, যারা জানেন যাদের হার্টে ব্লকেজ আছে। বিশেষত ব্লকেজ কেন হয় না, খাওয়া দাওয়ার অনিয়মের জন্য। কিছু মানুষের জেনেটিক্যাল থাকতে পারে, আমি জানি না, আমি ডাক্তার নই, কিন্তু অধিকাংশই খাওয়া দাওয়া বা জীবনচর্চা, টেনশন, মোটমাট জীবনযাত্রার মানে অ্যাবারেশনের জন্য, তার ইনডিসিপ্লিন লাইফ লিডের জন্য এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়। শরীরচর্চা না করা, এই জিনিসগুলো এই জাতীয় প্রবলেম তৈরি করে। তারাও কিন্তু এই সময় খেয়াল রাখবেন, ডক্টর দেখাবেন। কোনো রকম সমস্যা হলে ব্যাপারটাকে ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে দেখাবেন। কমিউনিকেশন রিলেটেড একটা কথা বলি। বুধ যেহেতু কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, এবং বুধ সেল পারচেজ, আমাদের নার্ভাস কোঅর্ডিনেশন, আমাদের ব্লাড কোঅর্ডিনেশন, এই সমস্ত ইএনটি, আপনাদের একাধিকবার বলেছে, এই সমস্ত কোঅর্ডিনেশনের কারক। তো এই সমস্ত জায়গাগুলোতে 20 মের পর থেকে একটু ধীর থাকবে, অর্থাৎ কোঅর্ডিনেশনটা একটু স্লো হবে। হ্যাঁ, বুধ মকর রাশিতে থাকাকালীন যতটা স্লো হয়েছিল ততটা স্লো হবে না, কিন্তু কিছুটা হবে। অর্থাৎ এই মাসটায় আপনারা যেভাবে এপ্রিল মাসের অন্তত 2/3 এবং মে মাসের প্রথম 10 দিন যেভাবে পাবেন, সেভাবে পাবেন না। তবে বুধ যখন রাহুকে ক্রস করবে, রাহু থেকে মোটামুটি 4-5 ডিগ্রি আগে এবং রাহুর পরে 4-5 ডিগ্রি, সেই সময়টা কিন্তু একটু কোঅর্ডিনেশনে মানে প্রবলেম করতে পারে। মানে কালপুরুষের দ্বিতীয় ঘরে রাহু রয়েছে, তো সেখানে বুধ অলরেডি যাবে। বুধ আমাদের এমনি বাণীর সাথে যুক্ত, আমাদের বাণীর মধ্যে কটুতা আসতে পারে, কথাবার্তার মধ্যে তীক্ষ্ণতা, বা মানুষকে ডিফামেটিভ কথা বলা, মানুষকে অপমান করে কথা বলা, অহেতুক এই ধরনের প্রক্রিয়াগুলো আসবে। বা কেউ একটা জিনিস বললেন, তার কথাটাকে ম্যাল ইন্টারপ্রেট হলো, এটাও হওয়ার একটা যোগাযোগ কিন্তু এই সময় রয়েছে। মিথুন রাশি কাছাকাছি, মানে মঙ্গলের নক্ষত্রে যখন আসবে, বুধ কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে যাবে, এবং মঙ্গলের নক্ষত্রতেই বুধের মেন গোচরটা হবে। সামান্য একটু আবার চন্দ্রের নক্ষত্রে 2-2.5 ডিগ্রির জন্য ঢুকবে, কিন্তু মেনলি মঙ্গলের নক্ষত্রে ঘটবে। তবে মঙ্গলের নক্ষত্র কিন্তু বুধের খুব অ্যাক্টিভ। বুধের ক্ষেত্রে খুব প্রিয় নক্ষত্র নয়, কিন্তু বুধ অ্যাক্টিভ থাকে, কারণ মঙ্গলও কোঅর্ডিনেশনের সাথে অনেকটা যুক্ত থাকে। দুজনেই কিন্তু শান্ত হয়ে বসে থাকার প্ল্যানেট নয়, দুজনেই অলওয়েজ সতত পরিবর্তনশীল একটা জায়গা। বুধ আমাদের উপস্থিত বুদ্ধি, প্রেজেন্স অফ মাইন্ডকে, চালাকি, যে কোনো রকম ব্যবসা বাণিজ্য, দ্রুত লার্নিং অ্যাবিলিটি, এগুলোকে সব দর্শায়। এই জিনিসগুলো কিন্তু মে মাসের 20 তারিখ পর্যন্ত আপনাকে কম বেশি দেবে, তারপরে কিন্তু স্লো হয়ে যাবে পরবর্তী 1 মাসের জন্য। যে কোনো কোঅর্ডিনেশন রিলেটেড যে ট্রেড আছে, মনে করুন কেউ খবর, আমি ধরুন আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি, ইনফরমেশনটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে থ্রু ইন্টারনেট, এই জায়গায় কিন্তু স্লো হয়ে যেতে পারে জায়গাটা, বা অনেক পরে আসতে পারে, বা দেখতে দেখতে দেখলেন যে হঠাৎ করে ইন্টারনেট ডিস্টার্ব করছে, পুরোটা দেখতে পেলেন। এই ধরনের ছোটোখাটো সমস্যা তৈরি করবে। যাতে স্ট্যামারিং প্রবলেম আছে, কথা বলার সময় কথা আটকে আটকে যায়,
তারা এই সময়টা চেষ্টা করতে পারেন 20 তারিখের পরে। 20 তারিখটা স্পেসিফিক মনে রাখবেন, মে মাসের 20 তারিখের পর থেকে কিন্তু এই প্রবলেমটা একটু বাড়বে 1 মাসের জন্য। তাতে মানে ইউজুয়ালি হয়তো কারোর ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে, কিন্তু সেটা একটু 1 মাসের জন্য নেগেটিভ এফেক্ট দেবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। তো সেটা নিয়ে অত বেশি ঘাবড়াবার কিছু নেই বা বিরাট কিছু নেই। আমি শারীরিক যে জায়গাগুলোকে বলেছি সেই জায়গাটা খেয়াল রাখবেন। যাদের চোখে ইউজুয়ালি পাওয়ার আছে, ছোটবেলা থেকে পাওয়ার আছে, বা একটা মডারেট এজ থেকে পাওয়ার চলে এসছে এবং পাওয়ার এনহ্যান্স হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, অল্প হলেও হচ্ছে, তারাও কিন্তু খেয়াল রাখবেন, তাদেরও কিন্তু জায়গাটা কম বেশি নেগেটিভ আছে। অনেকগুলো পয়েন্ট বলেছি যেগুলো শরীরের সাথে যুক্ত, এবং তার সাথে আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের লোকেদের জন্য বলেছি, এসব গুণী মানুষজন আছে তাদের জন্য বলেছি। তো প্রত্যেকেই মানে এই সময়টাকে একটু সাবধানে নেবেন, এবং দেখবেন যে রবি যখন ক্রস করে যাবে আমাদের রাহুর যে ডিগ্রিটা আছে সম্ভবত সেটা 1 জুন, তারপর থেকে দেখবেন ব্যাপারটা অনেকটা কন্ট্রোলিং সিচুয়েশনে চলে আসবে। কিন্তু বারবার বলছি, মানুষ যদি নিজে সচেতন না হয় তো সেটা কোনোদিন, এত বড় একটা জনসংখ্যাকে যদি নিজে সচেতন না হয়, সেটা কোনোদিন কোনো মেকানিজম দ্বারা সচেতন করা সম্ভব নয়। কারণ বারবার বলছি যে যেখানে প্ল্যানেট বসে আছে সে কিন্তু চাইছে মানুষ ডিসিপ্লিন হোক। আপনারা পরোক্ষ ফলটা দেখার চেষ্টা করুন। যে মানুষ কোনোদিন একটা রুমাল ব্যবহার করে না, সেই মানুষও হয়তো এখন একটা রুমাল রাখে সাথে। এটা কিন্তু তার একটা মানে, যে কোনোদিন এমন কোনো বিদ্যালয় হয়তো পড়েছে যেখানে তাকে শেখায়নি, বা তিনি পড়েনি কোনোদিন সেরকম কোনো জায়গায়, তার বাড়িতেও সেই পরিকাঠামো ছিল না, কিন্তু সে কিন্তু ভয়ে শিখছে। মানে এটাকে ফোর্সফুলি শেখানো বলা হয়, ডিসিপ্লিন জায়গাগুলো। তো সেটা এই যে লার্নিং, এই যে মানুষকে ফোর্সফুলি শেখানো, তার মানে কি ঈশ্বর চেষ্টা করছে যে মানুষকে যাতে ঠিক রাখা যায়। কারণ পৃথিবীতে এখন মোরলেস 800 কোটি লোক বাস করে। 800 কোটি লোক চারটিখানি ব্যাপার নয়। আমি একটা সেন্সাস হিসেব দেখছিলাম কিছুদিন আগে, যে মোটামুটি 50 বছর আগে, 45-50 বছর আগে পৃথিবীতে 350 থেকে 400 কোটির মতন লোক ছিল। মানে সংখ্যাটা প্রায় ডাবল হয়েছে। পৃথিবীর আয়তন তো বাড়ছে না, বরঞ্চ উষ্ণায়ন বা এগুলোর জন্য, যেগুলো খুব সমুদ্রতল থেকে খুব কাছাকাছি দ্বীপ আছে সেগুলো বরঞ্চ সাবমার্জড হয়ে যাচ্ছে, অনেক দ্বীপ তলিয়ে যাচ্ছে। গাছ কাটার ফলে উষ্ণায়ন বাড়ছে, আমরা অতিরিক্ত পরিমাণে গ্রিন হাউস গ্যাসের ইউজ করছি, সেগুলো নেগেটিভ এফেক্ট হচ্ছে, বনাঞ্চল ক্ষয়িষ্ণু হয়ে আসছে। সুতরাং প্রত্যেককেই যদি নিজে কনসিয়াস না হন, তাহলে ঈশ্বর কিন্তু এভাবেই মানুষকে সেই জায়গাটা তৈরি করবার চেষ্টা করবে। এবং সবাই ঈশ্বরের সন্তান। ঈশ্বর কিন্তু কারোর প্রতি কোনো প্রিজুডিস করবে না, যে আপনি বিশাল ক্ষমতাবান লোক তাই জন্য আপনাকে ছেড়ে দেবে, আমি খুব সাধারণ মানুষ বলে আমি আগে হব, এরম ব্যাপার না। ইনডিসিপ্লিন করলে আমরা দুজনে ঈশ্বরের কাছে কোনো নেই, সবাই সমান। এবং সেখানে যদি কেউ ইনডিসিপ্লিন কাজ করে তাকে তার মূল্য দিতে হবে, পরিষ্কার ব্যাপার। তো সেটা একটু খেয়াল রাখবেন। এবং 1 জুন চলে যাওয়ার পর থেকে দেখতে পাবেন সিচুয়েশন, অন্তত অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপশন থেকে বলা যায়, একটা ট্যাকলেবল সিচুয়েশনে চলে যাবে। আশা করা যাক সেদিকেই যায়, যাতে এতগুলো মানুষের কঠোর পরিশ্রম, যেখানে এত ডাক্তার নার্স, তার সাথে এত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের লোক মানে নিরবিচ্ছিন্ন পরিশ্রম করে যাচ্ছে জিনিসটাকে ট্যাকল করবার জন্য। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণীর গুণী ব্যক্তিজন তো রয়েছেই, ছোট ছোট গ্রুপ করে তারা বিভিন্নভাবে হেল্প করছে। অ্যাটলিস্ট তাদের একটু মর্যাদা দিন, যে তারা যে কাজটা করছে অন্তত এটা কিছু না করতে পারেন, অন্তত ব্যাপারটাকে বাড়াবেন না, এটাই হচ্ছে রিকোয়েস্ট রাখা। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।